নির্বাচন আয়োজনে গড়িমসি নিয়ে প্রশ্ন বিএনপির। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ফল ভালো হবে না হুঁশিয়ারি নেতাদের। যুবকদের হাতেই দেশ নিরাপদ দেখছেন জামায়াত আমির। জনগণের নির্বাচিত লোকেরাই সরকার গঠন করবে, তো সেই সরকার গঠনে এত গড়িমসি কেন? নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা হতে ভালো হবে। এই যুবকদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। গুজব ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টায় ফেসিস্টের দোসররা। মন্তব্য সার্জিসের। বাকশাল আওয়ামী নয়, নতুন বাংলাদেশ চায় জনগণ। চাঁদপুরে পথসভায় উপদেষ্টা মাহফুজ আলম। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে তারেক রহমানের বাসায় বিএনপি চেয়ারপারসন। মায়ের সুস্থতায় দোয়া চাইলেন ছেলে। একটা মৃত্যুফাঁদ গতকালকে একজন পড়ছে। কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না। তো ইউজ করতে আমরা যেতে পারি না, কারণ এই রাস্তায় পানি থাকে। সড়ক যেন মৃত্যু ফাঁদ। জলাবদ্ধতার খানাখন্দে চরম ভোগান্তি। ট্যাক্স দিয়েও সেবা বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। সেবা সংস্থাকে দুষছেন কর্মকর্তা। নির্বাচন আয়োজনে গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। বলছে অন্তর্বর্তী সরকারের মধ্যে ১-১১ ছায়া রয়েছে। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জানান, যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততদিন রাজপথে থাকবে বিএনপি। সংস্কার নাকি নির্বাচন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। চলছে কথার লড়াইও। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পর এবার এই সরকারের উপর ১-১১ ছায়া রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের সঙ্গে সখ্যতা করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার সকালে নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আমরা তো বিভিন্ন সামরিক শাসনে দেখেছি, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে। তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয়, তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1/11-এর একটি ছায়া। এদিকে প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন রাজপথে থাকবে বিএনপি। এই কারণে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে, যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে। যারা গণতন্ত্র চান না, যারা বিজাতীয় শাসন চান, তারাই বিএনপিকে ভয় পান। বিএনপি জনগণের দল। প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দেন, গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। এর আগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী এবং জিয়া শিশু কিশোর মেলার 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকেই জনগণ ক্ষমতায় আনবে বলে দাবি করেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এই আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতে সমস্ত আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারাই নেতৃত্ব দিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। যারা নির্বাচনকে ভয় পায় তারা নানাভাবে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
আগামীর বাংলাদেশ যুবকদের হাতে নিরাপদ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে দিনাজপুরে ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জামাত প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে আমির বলেন, গত 17 বছরে দেশে সংগঠিত দুর্নীতি ও খুনের বিচার না হলে হত্যার সংস্কৃতি বন্ধ হবে না। এর আগে সমাবেশে দলে দলে যোগ দেন জেলার বিভিন্ন এলাকার কর্মীরা। কারো জমি দখল করুন, আপনি ইসলামে তার বুকে তার পেটে আমাদেরকে ধারণ করে রেখেছিলেন সবচেয়ে কষ্টের। খুনের বিচার যদি না হয় তাইলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার যদি না হয় ঘুষখোরি বন্ধ হবে না। তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি। তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবে যোগ দিয়ে সার্জিস বলেন, পাচার করা টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে আওয়ামী লীগ অপপ্রচার ছড়াচ্ছে। জনগণ বিবেকবান হওয়ায় এ গুজব শুধু বিনোদনের খোরাক পাবেন বলেও মন্তব্য করেন সার্জিস। তারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না। এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন। বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না, বরং এগুলো তাদের বিনোদনের খোরাক যোগায়। শেখ মুজিবের বাকশাল আর শেখ হাসিনার আওয়ামী লীগ এই দেশের মানুষ আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় একথা বলেন তিনি। জানান, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনগণ নতুন এক বাংলাদেশ দেখতে চায়। আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। বাংলাদেশে আওয়ামী লীগের ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ বঞ্চিতের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি বঞ্চিতের কোনো স্থান আর হবে না। নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশ বঞ্চি তারাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। ইসকন কার্ডে ব্যর্থ হয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের কার্ড খেলার চেষ্টা করছে ভারত, এমন মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে চট্টগ্রামে প্রেস ক্লাবে সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বিপ্লব পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত হলে সেটির সুযোগ নেবে ভারত। তাই সবাইকে জুলাই বিপ্লবের চেতনায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। বলেন, রাজনৈতিক বিরোধ থাকলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। আপনারা এই ভ্রান্তিতে থাকবেন না যে ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে বাংলাদেশে তাদের এত বড় পরাজয় মেনে নেবে। এবং গত 5 মাস ধরে আপনারা দেখেছেন যে কিভাবে তারা একটার পর একটা ষড়যন্ত্র করে গেছে, একের পর এক কার্ড খেলে গেছে। আপনাদের এখানেই তো ইসকন কার্ড খেলা হয়েছিল, নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। এখান থেকেই তো সেই সংখ্যালঘু কার্ড শুরু হয়েছিল। এক একটা কার্ডে তারা পরাজিত হয়েছে এবং আবার নতুন কার্ড নিয়ে এসছে। গত 2 দিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে, প্রফেসর ইউনূসের পদত্যাগ কার্ড। এটা একটা লেটেস্ট কার্ড তারা খেলছে। আপনারা জানেন 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ফেক পদত্যাগ পত্র তারা ভাইরাল করবার চেষ্টা করেছিল এবং বিভিন্ন ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিভিন্ন গুজব তারা ছড়ানোর চেষ্টা করেছে।
17 দিন চিকিৎসা নিয়ে লন্ডন ক্লিনিক থেকে ছেড়ে তারেক রহমানের বাসায় গেলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। আর লিভার প্রতিস্থাপনের বিষয়ে বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিন ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে নিয়ে যান বাসায়। এই সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। বাসায় যাওয়ার পথে হাসি মুখে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। বেগম জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেগম জিয়া হাসপাতাল থেকে বাড়ি ফেরায় বেশ উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। উনি আরও অনেক বেটার ফিল করছেন বা ফিল করবেন, এবং আমরা আশা করছি ডাক্তাররা যেভাবে ওনারা হোপ দিয়েছেন আমাদেরকে যে উনি অচিরেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন। অনেক দিন পরে নিজের বাসায় যাবেন, নিজের ছেলের বাসায় যাবেন, এটা অনেক হোমলি হবে, অনেক ভালো লাগবে। এর আগে বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন মসজিদে ছোট ভাই আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়া প্রার্থনা করেন মা বেগম জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান সহ জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের জন্য। বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে, সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব। বাংলাদেশ স্বাধীন করার জন্য যে মানুষগুলো জান কোরবান করেছেন তাদেরকেও আমরা আমাদের দোয়ায় আছে শামিল রাখবো। সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনারা দোয়া করবেন। গত 8 জানুয়ারি বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে গাড়ি চালিয়ে নিজেই মা বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান। পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে 4 দিনের সুইজারল্যান্ড সফর শেষে বিকেলে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা বাসস জানায়, প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় রাত 9:50 সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর ত্যাগ করে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গত 21 জানুয়ারি দাভোসে পৌঁছান ডক্টর ইউনূস। দাভোসের ব্যস্তময় দিনগুলোতে 47টি ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষ নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় 10 ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। ঢাকা দক্ষিণ সিটির সড়কের বেহাল দশা, শীতেও জলাবদ্ধতা, খানাখন্দে ঘটে দুর্ঘটনা, খোলা ড্রেন, দুর্গন্ধে বসবাসের যোগ্যতা হারাচ্ছে এলাকাগুলো, যেখানে ভোগান্তি নিত্যসঙ্গী। সিটি কর্পোরেশনে ট্যাক্স খাজনা দিয়েও কেন সেবা পাচ্ছেন না তা নিয়ে প্রশ্ন বাসিন্দাদের। এদিকে দুর্ভোগের কথা স্বীকার করলেও ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ সেবামূলক প্রতিষ্ঠানকে দুষছেন দক্ষিণ সিটির কর্মকর্তারা। আর নগর পরিকল্পনাবিদ বলছেন, দায়িত্বশীলদের জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই মিলবে সুফল। রাজধানীর 40 নম্বর ওয়ার্ডের স্বামীবাগ এলাকার একটি সড়কের চিত্র। এ পথ দিয়ে প্রতিদিন শত শত মানুষের চলাচল। আশেপাশে থাকা 3-4টি স্কুলের শিক্ষার্থীরাও যাতায়াত করে এ রাস্তা দিয়ে। খোলা ড্রেন, দুর্গন্ধ, ময়লা পানি, নাকমুখ আটকেও চলা কষ্টকর। শুষ্ক মৌসুমেই এই যখন অবস্থা, তখন বর্ষাকালে কি অবস্থা হতে পারে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। বাসিন্দারা বলছেন, তখন ড্রেন আর রাস্তা মিলেমিশে একাকার হয়ে যায়।
এ সড়কের পাশের রাস্তারও জরাজীর্ণ অবস্থা। অপরিকল্পিতভাবে পানির লাইন করতে গিয়ে রাস্তা কেটে যাতা অবস্থা। ম্যানহোল উপচে পড়ছে পানি। এ পথে চলাচলকারীদেরও যেন ভোগান্তির শেষ নেই। দুপুর হতেই রাজধানীর স্বামীবাগের এসব গর্তের পানিও বাড়তে থাকে। হাঁটু পরিমাণ পানি। আমাদের ড্রেনেজ ব্যবস্থার অবস্থা এত খারাপ যে ময়লা পানিগুলো উপরের দিকে উঠে। এখানে একটা মৃত্যু ফাঁদ গতকালকে একজন পড়ছে। ট্রেন কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না তখন। কিছু তো আমরা যেতে পারি না কারণ এই রাস্তায় পানি থাকে। মাঝে মধ্যে ওয়াশার গাড়ি একটা আসে, আইসা বড় একটা গাড়ি এখানটা পাইপ লাগায়, কিছুই হয় না। ৩৯ নং ওয়ার্ডের এ সড়কটি যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সড়কের মাঝে তৈরি হয়েছে কয়েক ফুট গভীর গর্ত। এতে যান চলাচল যেমন বিঘ্ন হচ্ছে, তেমনি ঘটছে দুর্ঘটনাও। এছাড়া গ্যান্ডারিয়া রেল স্টেশন, পীর হাজিবাগের সড়ক সহ ঢাকা দক্ষিণ সিটির বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তার দশা এমনই করুন। সেদিন একটা অন্ধ লোক পড়ে গেল, এই জন্য যে ক্ষতিটা হলো এই ক্ষতিটা কে দেবে? নিচে থেকে কাজটা ভালো মতন করে না, বুঝছেন, এই জন্য ভাঙ্গা যা কদিন পরে নর্মাল স্ল্যাব দেয়, দেখা গেছে একটা গাড়ি যাও ডপ করে ভেঙে পড়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ, সিটি কর্পোরেশন ট্যাক্স খাজনা নিয়মিত আদায় করলেও নাগরিক সেবা নিশ্চিতে ব্যর্থ। ভোগান্তির কথা স্বীকার করে দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তারা দুষছেন ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানকে। ট্যাক্স পে করার পরও আমরা আমাদের যে নাগরিক সেবা সেটা পাচ্ছি না। সিটি কর্পোরেশন কাটে না খুব একটা এবং গর্ত করে না। বিভিন্ন সার্ভিস ডিপার্টমেন্ট আছে, তারা আমাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাস্তাঘাটগুলো চুক্তির মাধ্যমে নিয়ে নেন। কাটার দরকার হচ্ছে 7 ফুট বা 6 ফুট, কিন্তু যেহেতু তারা অনেক নিচে যাচ্ছে, ব্যাপক পরিমাণ অংশ ভেঙে যাওয়ার কারণে ওইটা রিপেয়ার করতে একটু সময় লাগে। সমন্বয়হীনতা, গাফিলতি যাই হোক, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে পারলে সুফল মিলবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। আমরা চাই যে উন্নয়নের দর্শনে প্রকল্পের চেয়ে ব্যবস্থাপনা এবং জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা। এক্সিস্টিং যে অবকাঠামো আছে সেটার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কমিটি এঙ্গেজমেন্ট দরকার। নাহলে আপনি যত ইচ্ছে রাস্তা বানাতে পারবেন, ড্রেনেজ বানাতে পারবেন, কিন্তু সেগুলো ভেঙে পড়বে, তাহলে সেগুলো বেহাল দশা হবে। নগর জীবনের দুর্ভোগ কমাতে ঢাকাকে 2 সিটিতে রূপান্তর করা হলেও অপরিকল্পিত উন্নয়ন এবং জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা না থাকায় সড়কে ভোগান্তি কমছে না নগরবাসীর। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ঋতু যেটাই হোক না কেন, ভোগান্তি এ এলাকার নিত্যসঙ্গী। শেষ কবে সংস্কার কাজ হয়েছে তা মনেও করতে পারছেন না এলাকাবাসী। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জ্বালানি খাতের লুটপাটকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম। বলেন, এক্ষেত্রে বর্তমান সরকারের কোনো পিছুটান নেই। গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর আগে অপচয় ও দুর্নীতি বন্ধে উদ্যোগ নেওয়ার পরামর্শ তার। শনিবার জ্বালানি নিয়ে এফবিসিসিআই আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। জ্বালানি সংকট দূর করার নামে দায় মুক্তি আইন করে বিগত সরকার। বিদ্যুৎ কেন্দ্র অনুমোদনের বিপরীতে হয় অর্থ লুটপাট। এই অনিয়মের দায় উচ্চ মূল্য নির্ধারণ করে চাপানো হয় ভোক্তাদের ঘাড়ে। শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর আয়োজিত সেমিনারে এমন কথা তুলে ধরে এ খাতের অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। অপরাধীর বিচার হবে না, কোনো জাতি সেটা করবে না, এটা হতে পারে না। অপরাধীর বিচার সর্বকালে সর্বযুগে হয়ে আসছে। সবার আগে জ্বালানি খাতে জ্বালানি অপরাধীদের বিচার হবে এবং এই সরকারই এই বিচার সূচনা করে যাবে। জ্বালানির দাম না বাড়িয়ে বরং সরকারকে এ খাতের অপচয় ও দুর্নীতি কমিয়ে আনার আহ্বান জানান শামসুল আলম। বিদ্যুতে যে 40,000 কোটি টাকা দাম কমানো যায়, সে কথাটা তো আপনারা কেউ কোথাও বলেন না। গ্যাসের কথা আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম যে গ্যাসের ঘাটতি কত, যে গ্যাসের দাম 75 টাকা করতে হবে 30 টাকা থেকে, ঘাটতি কত কেউ বলতে পারেন। আর ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আসছে দিনগুলোতে বিনিয়োগ বাড়ানো যাবে না। আমাদেরকে জ্বালানি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, সেটা কিভাবে করবেন ওনারা আমাদের সাথেও বসতে পারেন, আদারওয়াইজ বিনিয়োগ এটা বাড়বে না। গত 2 বছর এটা একদম স্থবির হয়ে আছে। এ সময় ব্যবসায়ীরা শিল্প খাতে গ্যাসের মূল্য নির্ধারণে বৈষম্যমূলক নীতি বাতিল করার দাবি জানান। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 50 লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে বলে জানিয়েছে দেশটির কোম্পানি আর্জেন্ট এলএনজি। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক চুক্তি হয়েছে বলেও এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে কোম্পানিটি। শুক্রবার কোম্পানিটির বিবৃতির তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি বড় কোনো মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি। এটি নতুন প্রশাসনের
ধরনের জ্বালানি খাত সহায়ক নীতির প্রতিফলন। ক্ষমতায় আসার পর ট্রাম্প কার্যকরী আদেশের মাধ্যমে জ্বালানি মন্ত্রণালয়ের এলএনজি রফতানি লাইসেন্স স্থগিতাদেশ বাতিল করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের বৃহত্তম এলএনজি রফতানিকারক দেশ হিসেবে অবস্থান শক্তিশালী করছে। দুপুরের সময় আরও থাকছে ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা, স্টলে স্টলে ক্রেতা দর্শনার্থীর ভিড়, বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ী, প্রত্যাশা অনুযায়ী রফতানি আদেশ পাওয়ার আশা। কারিগরি ত্রুটির কারণে দুপুর 1:20 থেকে বন্ধ রয়েছে উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রো রেল সেবা। কর্তৃপক্ষ জানায় দুপুর 1:15 শেষ ট্রেনটি উত্তরা স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশ্যে রওনা করার পর থেকেই শুরু হয় সমস্যা। ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগে মাঝপথেই বন্ধ হয়ে যায়। পরে প্রায় 15 মিনিট সেখানে বন্ধ থাকার পর ট্রেনটিকে পুনরায় উত্তরা সেন্টারে নিয়ে আসা হয়। যাত্রীদেরকে নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কতক্ষণ নাগাদ সেবাটি পুনরায় চালু হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এদিকে মেট্রো সেবা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে স্টেশনগুলোতে। এই মুহূর্তে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে অবস্থান করছি কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনে এবং আমি যদি বলি এই আজ বেলা 1টার দিকে আসলে উত্তরার দিকের যে ট্রেনটি ছিল সেটি কিন্তু আসলে শিডিউল বিপর্যয় ঘটে, অর্থাৎ সেখানে কিন্তু কারিগরি ত্রুটির কারণে ট্রেনটি স্টেশনের অনেকক্ষণ আটকে ছিল, যার ফলে বাকি যে স্টেশনগুলো আছে মেট্রো রেলের সেই স্টেশনে কিন্তু এর প্রভাব আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আছি কারওয়ান বাজার স্টেশনে। এখানে যদি দেখাই মানুষ কিন্তু টিকিট কিনছে, বেশ দীর্ঘ লাইন এখানে আমরা লক্ষ্য করছি। ঠিক আমি এখানে উপস্থিত হওয়ার 10 মিনিট আগে একটি ট্রেন কিন্তু মতিঝিল থেকে উত্তরের দিকে আসলে ছেড়ে গেছে এবং এই স্টেশনে কিন্তু আসলে যে যাত্রীরা আছে তারা কিন্তু সেই স্টেশনে আসলে মেট্রো রেলে উঠেছিল। এবং আমি একটু বলি যে যার ফলে এখানের ভিড়টা তুলনামূলক বিগত 10 থেকে 15 মিনিটের তুলনায় একটু কম দেখা গেলেও আসলে সুদীর্ঘ লাইন কিন্তু আমরা দেখছি। এবং একটু জানিয়ে রাখি আজকে দুপুরে যেটি ঘটেছে উত্তরা সেন্টার স্টেশনে আসলে মতিঝিল যাওয়ার পথে উদ্দেশ্যে যেই মেট্রো রেলটি ছিল সেটি কিন্তু পথিমধ্যে আসলে একটি কারিগরি ত্রুটির কারণেই কিন্তু আসলে মেট্রো রেল সেখানে অবস্থান করে, থেমে যায়, যার ফলে যাত্রীরা বেশ কিছুক্ষণ ওই স্টেশনে আটকে ছিল। পরবর্তীতে কিন্তু তারা আসলে যাত্রীদেরকে ট্রেন থেকে নামিয়ে আসলে স্টেশনে অবস্থান করায় এবং পরবর্তীতে আমরা জেনেছি যে সেখানে কাজ করছে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে মেট্রো রেলের এই কারিগরি ত্রুটি তারা যত দ্রুত সম্ভব সেটি সমাধান করবে এবং সেটি নিয়ে এখনও কাজ চলছে। আর একটু জানিয়ে রাখি যে এই স্টেশন থেকে উপর থেকেই কিন্তু আসলে ইতোমধ্যে একটি ট্রেন চলে গেছে, তবে সেটি হচ্ছে মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেন। উত্তরা থেকে মতিঝিলগামী যে ট্রেনটি আসার কথা সেটি কিন্তু আসলে এখনও এসে এখানে পৌঁছায়নি এবং দেখাচ্ছি যে আমরা এইখানে যে অবস্থান করছে এই মুহূর্তে আসলে এই কারিগরি ত্রুটি নিয়ে কাজ করছে মেট্রো রেলের স্টেশন কর্তৃপক্ষ এবং সেই পরিমিত আমরা আশা করছি যে এখানে যে ভোগান্তি হচ্ছে যাত্রীদের মাঝে, যাত্রীরা যে অপেক্ষমান সেটি খুব দ্রুতই আসলে নিরসন করা যাবে। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি মেট্রো রেলের। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এবার বিজয় সরণি মোড়ে বিকল্প পথ চালু করেছে ট্রাফিক বিভাগ। এখন থেকে জাহাঙ্গীর গেট হয়ে সংসদ ভবন, কলাবাগান, মোহাম্মদপুরগামী যানবাহন চলাচল করবে পুরাতন বিমানবন্দর ঘেঁষা বিকল্প সড়ক দিয়ে। পর্যায়ক্রমে অন্য গুরুত্বপূর্ণ মোড়েও বিকল্প লেন চালুর কথা জানিয়েছে ট্রাফিক পুলিশ। রাজধানীর অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মোড় বিজয় সরণি। জাহাঙ্গীর গেট এবং প্রধান উপদেষ্টার কার্যালয় পেরিয়ে এ মোড়ে যানজটে পড়াটা রাজধানীবাসীর কাছে নিত্যদিনের ঘটনা।
শনিবার বিজয় সরণি মোড়ের এক পাশ বন্ধ করে পুরাতন বিমানবন্দর ঘেঁষা বিকল্প পথে যান চলাচল চালু করে ট্রাফিক বিভাগ। এতে জাহাঙ্গীর গেটের সামনে দিয়ে যেসব গাড়ি বিজয় সরণি মোড় হয়ে মোহাম্মদপুর, সংসদ ভবন, কলাবাগান সহ আশপাশের এলাকায় যেত, সেগুলো এখন এই বিকল্প পথে চলাচল করছে। যানজট নিরসনে এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। বাংলাদেশটাকে যদি আরও বেশি এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই আরও এরকম কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত, যা আমাদের জনগণের জন্য অবশ্যই মঙ্গলজনক হবে। ওই দিক দিয়ে ঘুরে আসার জন্য এটা অনেকটা ভালো হয়েছে, যানজটটা এখন কম পায় আর কি। যানজট বন্ধ করার জন্য যে পুলিশ হইতেছে অন্য রাস্তা দিয়ে গাড়িগুলো নিচ্ছে, কোনের রাস্তা বন্ধ করে যানজট কমানোর চেষ্টা করতেছে, এরকম আরও জিনিস করা দরকার যাতে করে হইতেছে আমাদের রাস্তাঘাটগুলো আরও খালি হয়, সময় বাঁচে, আরও মানুষজনের জীবনটা আরেকটু ভালো হয়। এর আগে তেজগাঁও লাভ রোড এবং মানিক মিয়া অ্যাভিনিউ মোড়েও বিকল্প পথ চালু করে ট্রাফিক বিভাগ, যা পর্যায়ক্রমে রাজধানীর অন্য গুরুত্বপূর্ণ মোড়েও চালু করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। ধানমন্ডি, মোহাম্মদপুর, তারপরে খেজুর বাগান, কলা বাগান এই সমস্ত এলাকায় যাবেন, সেই গাড়িগুলো বিজয় সরণি টাচ করার আগেই রাইট টার্ন করে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগেই তারা রাইট টার্ন করে বিসি, আইসি, তারপরে আগারগাঁও এই ক্রসিংয়ের দিকে যাবে। রাস্তার তুলনায় অতিরিক্ত গাড়ির চাপ এবং ট্রাফিক আইন লঙ্ঘনই রাজধানীর যানজটের মূল কারণ বলে মনে করে ট্রাফিক বিভাগ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিলেন প্রায় ১.৫ লাখ শিক্ষার্থী। বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য জানান, কোটা পদ্ধতির সংস্কারের কারণে এবার এ সুবিধা পাবেন কেবল মুক্তিযোদ্ধার সন্তানরা। প্রিয় সন্তানের কাঙ্ক্ষিত ফলাফলের আশায় প্রার্থনারত মা। পবিত্র গ্রন্থ থেকে কেউ পড়ছেন, কেউ জপছেন তসবিহ। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের অনেক আগেই লম্বা লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা, যাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের ৮টি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হল কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। ২৯৩৪ আসনের বিপরীতে এতে অংশ নেন ১.৫ লাখেরও বেশি শিক্ষার্থী। বেলা ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে ১২:৩০ পর্যন্ত। অংশগ্রহণকারীরা বলছেন, এমসিকিউ তুলনামূলক সহজ হলেও কঠিন ছিল লিখিত অংশ। পরীক্ষাটা একটু ক্লাসটা অনেক ভালো ছিল, বাট আমাদের প্রশ্নটা একটু হার্ড হয়েছে। যারা পড়েছে তারা পারবে, যারা পড়েনি তারা হয়তো একটু কম পারবে, যারা পড়েছে তারা একটু বেশি পারবে। প্রশ্ন ভালোই ছিল, প্র্যাকটিসের উপর সবকিছু ডিপেন্ড করে। সাম্প্রতিক কিছু বিষয়গুলো ছিল, তবে বাংলাতে যে অনুচ্ছেদটা ছিল আমাদের, সেটা মনে হচ্ছে যে আকাশ থেকে পড়ছে। এমসিকিউ গুলো যেগুলো জিকে সেগুলো মোটামুটি খুবই সহজ ছিল, কিন্তু যে রাইটিং পার্ট সেটা একটু বিস্তারিত, বেশি নংগুলো বেশি ছিল। এমসিকিউ বাংলা সাধারণ জ্ঞান খুব ভালো হয়েছে, ইংলিশ একটু ডিফিকাল্ট, কিন্তু রিটেন পার্ট সব ভালো হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। ভর্তি পরীক্ষার মুক্তিযোদ্ধা কোটায় যৌক্তিক সংস্কার আনা হয়েছে জানিয়ে বলেন, নাতি নাতনিরা নয়, কোটার সুবিধা পাবেন কেবল সন্তানরা। আমাদের কিছু কোটা মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে এটা একটা প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের, এই প্রক্রিয়াটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি খাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। এদিকে ঢাকার বাইরেও বিভাগীয় কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় ছিল পরীক্ষার্থীদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। শেষ সময়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। একটি বাচ্চার মুখের বাণী দিয়ে শুরু করতে চাই, কেননা হচ্ছে যে বাচ্চার মুখের বাড়িটা এমন ছিল যে বাবা পণ্যটি কিনে দাও বা পুতুলটি কিনে দাও, না কিনে দিলে আজকে বাসায় যাব না। ঠিক এরকম করে কিছুক্ষণ আগে একটি বাচ্চার শব্দ শুনেছি আমরা, কেননা হচ্ছে যে সেই বাচ্চা এসে তার বাবাকে এমনভাবে কথাটি বলছিল যে এটি প্রাণ জুড়ানোর মতো। শুধুমাত্র বাচ্চা নয়, মেলায় আগত বাচ্চা থেকে শুরু করে মহিলা, বৃদ্ধ এবং বয়স্ক সকলেরই কিন্তু আসলে চাওয়ার যে পণ্যটি সেটি কিন্তু এখানে মিলছে। যে আমরা এখন যে প্রতিষ্ঠানটিতে আছি সেটি হচ্ছে চায়না কালেকশনের যে পণ্য, সেটি এখানে মেয়েদের বিভিন্ন ধরনের
ওড়না থেকে শুরু করে থ্রি পিস, জামা সব ধরনের প্রোডাক্টই কিন্তু এখানে রয়েছে। তবে এক্ষেত্রে আমরা যদি বলি যে দেশি পণ্যের যে সমাহার সেটি কিন্তু আকৃষ্ট করছে ক্রেতাদের, কেননা আগত এই যে শনিবার, আজকে সরকারি ছুটির দিন, বেশিরভাগই কিন্তু সরকারি কর্মকর্তা আমরা দেখেছি যাদের পরিবার নিয়ে কিন্তু মেলায় এসেছেন। তো বেশি আকর্ষণ যে পণ্যটি সেটির মধ্যে কিন্তু চাদর এবং বাহারি রকমের শাড়ি আমরা দেখতে পেয়েছি। থ্রি পিসের কালেকশনে কিন্তু মন জোড়াচ্ছে এখানকার আগত ক্রেতা দর্শনার্থীদের। তবে এক্ষেত্রে আমরা বলি যে শুধুমাত্র যে দেশীয় পণ্য তা কিন্তু নয়, বিদেশি যে পণ্য, বিশেষ করে পাকিস্তান থেকে জামদানি শাড়ি, এরপরে পাকিস্তানের যে বিভিন্ন ধরনের শাল থেকে শুরু করে সব রকমের পণ্য কিন্তু ক্রেতার মন কাটছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে গতবার যে প্রায় 300 কোটি টাকার মতো পণ্যের রপ্তানি ক্রয়াদেশ হয়েছে, এবার কিন্তু সেটির তুলনায় কিন্তু কম দেখা যাচ্ছে, কেননা চাওয়ার মতো করে যে পরিমাণ প্রাপ্য ততটুকু কিন্তু আসলে মিলছে না এখানকার ব্যবসায়ীদের। তবে ক্রেতা মনে কিন্তু খুশির যে আমেজ সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, কেননা হচ্ছে যে বেশিরভাগ পণ্যই কিন্তু বেশিরভাগ কোম্পানি ছাড় দিচ্ছে, যেটির মধ্যে আমরা দেখতে পেয়েছি 10 থেকে শুরু করে 15%, আবার বিশেষ করে বেশ কিছু পণ্য আছে যেটির মধ্যে হচ্ছে 2টি পণ্য কিনলে 1টি ফ্রি, এরকমই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে সর্বোপরি বলা যায় যে এখানকার যে ক্রেতা দর্শনার্থী তাদের যে চাওয়া সেটি হচ্ছে সময় বাড়ানোর, কেননা হচ্ছে যে এই যে মেলা যে 1 মাস পর্যন্ত চলবে সেটি যদি 2 মাস করা যায় তাহলে কিন্তু এখানকার যে ক্রেতা দর্শনার্থী বা আগত যারা আছে তাদের কিন্তু চাওয়া পাওয়ার যে অংশটি সেটি আরও বাড়বে। যদিও রাজধানীর অদূরে পূর্বাঞ্চলে এটি অনুষ্ঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে বলা যায় যে আসাটা কিছুটা বিলম্ব, কারণ হচ্ছে যদিও সরকারের ব্যবস্থাপনা গাড়ি থাকলেও বিলম্বের কথাটি বলতে সময় লাগছে। আগাম প্রস্তুতি নিয়ে এখানকার ক্রেতারা আসছেন, তবে শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে এখানকার বাণিজ্য মেলা। ক্রেতাদেরও ঠিক একই রকম প্রত্যাশা যে পছন্দের পণ্যটি কিনে বাড়ি ফিরবেন। এই ছিল আমার কাছ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এবার দেশের বাইরের খবর। বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর এবার সব ধরনের সাহায্য অনুমোদন বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরই মধ্যে সরকারি কার্যালয় ও মার্কিন দূতাবাসগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়, নতুন কোনো তহবিল অনুমোদন বা আগের তহবিল নবায়নের ক্ষেত্রে প্রতিটি প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদনের পরই তা কার্যকর হবে। তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। মসনদে বসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের দিনই বাতিল করেছেন বিগত বাইডেন সরকারের 78টি নির্বাহী আদেশ, সই করেছেন নতুন 47টি আদেশে, জারি করেছেন নানা বিধিনিষেধ। এর মধ্যে রয়েছে বিদেশি সমস্ত সহায়তা বন্ধের নির্দেশও। সোমবার 90 দিনের জন্য বিদেশের সব ধরনের সহায়তা স্থগিত ও নতুন সাহায্য অনুমোদন বন্ধের নির্বাহী আদেশে প্রেসিডেন্টের স্বাক্ষরের পর সব ধরনের সাহায্য বন্ধ রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সরকারি কার্যালয় ও বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ফাঁস হওয়া এক নথিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন তহবিল অনুমোদিত হবে না বা বিদ্যমান কোনো চুক্তির মেয়াদ বাড়ানো হবে না। একই সঙ্গে বন্ধ থাকবে চলমান প্রকল্পের সব কাজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অন্যান্য দেশের জন্য ব্যয় শুধু তখনই করা হবে যদি তা যুক্তরাষ্ট্রকে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধশালী করে। যুদ্ধের জন্য মিত্র রাষ্ট্রে অস্ত্র যোগানো থেকে শুরু করে আফ্রিকার গরিব দেশের মানুষের উন্নয়ন, নানা খাতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অনুদান দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য 6,800 কোটি মার্কিন ডলার খরচ করেছে, যা বিশ্বের সর্বোচ্চ। তবে বিবিসি বলছে, ফাঁস হওয়া নথিতে এ স্থগিতাদেশ জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন এ সহায়তা বন্ধের প্রভাব নিরাপদ পানি, স্যানিটেশন ও আশ্রয় প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে পড়তে পারে। অন্তরা সেন, সময় সংবাদ। খেলার খবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা আজ। বোর্ডের গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিসিবির মুখোমুখি অবস্থানের কারণে এ সভা থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মিরপুরের হোম অফ ক্রিকেটে বৈঠকটি শুরু হবে বিকেল ৩টায়। শেষ বৈঠকে পরিচালকরা অনলাইনে যুক্ত হলেও এবার সবাইকে সশরীরে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বৈঠকে আলোচনা হবে বিপিএল এর পেমেন্ট। ফারুক আহমেদ বিসিবির প্রেসিডেন্ট হয়ে আসবার পর বোর্ড সভা বিষয়টা বেশ সাধারণ ঘটনা ক্রিকেট পাড়ায়। আগে পরিচালকদের এই মিটিংটা কালে ভদ্রে হলেও ফারুক আহমেদের সময়কালে দেখা গেছে বেশ অনেকগুলো বৈঠক, যার শেষটি হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসের ২১ তারিখ। এক মাসেরও বেশি সময় পর এবার আবারও সভা ডাকলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। শেষ সভাটি অনলাইন হলেও এবারে সবাইকে সশরীরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে। বিপিএল চলাকালীন এবারের এই সভাটি নানা কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটে, যা অনেকটা বাধ্য হয়ে ডাকতে হলো ফারুক আহমেদকে। বোর্ড মিটিংয়ে এবারের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকার ক্লাব ক্রিকেটের আলটিমেটাম, সাম্প্রতিক সময়ে যা ক্রিকেট ফ্র্যাটার্নিটির সবচেয়ে আলোচিত বিষয়। ক্লাবগুলোর দাবি পদত্যাগ করতে হবে সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমকে, বাতিল করতে হবে সেই কমিটিও। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা আছে এই মিটিংয়ে, যদিও এই বৈঠকে থাকবেন না ফাহিম। অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপ দলের সঙ্গে মালয়েশিয়াতে অবস্থান করছেন তিনি। বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে নাজমুল আবেদিন ফাহিমের বর্তমান সম্পর্কের অবনতির খবর জানা আছে সবারই। গুঞ্জন আছে ক্লাবের দাবির ধোয়া তুলে ফাহিমকে সরিয়ে সংস্কার কমিটির পরিবর্তন আনবেন ফারুক আহমেদ। এবারের বৈঠকের আলোচ্য সূচিতে থাকা আরও একটি ইস্যুও এখন হট টপিক, বিপিএল এর পারিশ্রমিক। ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে এখনও প্রতিশ্রুত গ্যারান্টি মানি পায়নি বিসিবি। ক্রিকেটারদের বেতন ভাতা দিতেও গড়িমসি করছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে রাজশাহীর পরিস্থিতি নিয়ে বিব্রত হতে হয়েছে বোর্ডকে। চট্টগ্রামও একই কাজ করেছেন একজন বিদেশি এবং একজন দেশি ক্রিকেটারের সঙ্গে। এই অবস্থায় এই ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। আলোচনা হবে বিসিবির বহুল চর্চিত স্ট্যান্ডিং কমিটি এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়েও। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন আয়োজনে গড়িমসি নিয়ে প্রশ্ন বিএনপির। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ফল ভালো হবে না হুঁশিয়ারি নেতাদের। যুবকদের হাতেই দেশ নিরাপদ দেখছেন জামায়াত আমির। গুজব ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টায় ফ্যাসিস্টের দোসররা। মন্তব্য সার্জিসের। বাকশাল ও আওয়ামী নয় নতুন বাংলাদেশটায় জনগণ। চাঁদপুরে পথসভায় উপদেষ্টা মাহফুজ আলম। এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।